Good evening, everyone. Welcome to the class. গুড ইভিনিং। তোমাদের কাছে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটুখানি আমাকে বলবে তো হালিমা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে একদম? একদম। ওকে, চলো তাহলে আমরা শুরু করবো। আজকে আমাদের যে মিসলেনিয়াস সেট দেওয়া হয়েছে সেখানে আমরা অ্যাটলিস্ট আজকে 25টা কোয়েশ্চেন করার চেষ্টা করব। লেটস সি কেমন কি হয়, কারণ আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করতে। সো প্রথম কোয়েশ্চেন, the alpine vegetation in the western Himalayas is found only up to height of 3000 মিটার। দেখো এখানে একটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে, পরবর্তীতে দেখতে পাবে যে পশ্চিম হিমালয় মাত্র 3000 মিটার পর্যন্ত উচ্চতায় আমরা পাই, while in the eastern Himalaya it is found up to height of 4000 মিটার, 4000 মিটার উচ্চতায় পাওয়া যায়। এই ভ্যারিয়েশনের পিছনে প্রধান কারণ কি? এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে এর পিছনে প্রধান কারণ কি বলে মনে হয় বলো, তারপর আমি বলবো হোয়াট মে বি দ্য আনসার। ওকে, আমি বলি। দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে আলপাইন ভেজিটেশন। আলপাইন ভেজিটেশন মানে মূলত কোল্ড রিজিয়নেতে আমরা দেখতে পাই, এবং কোল্ড রিজিয়নের সাথে সাথে, হ্যাঁ বলো। অপশন এ, ইস্টার্ন হিমালয়াস আর হাইয়ার দেন ওয়েস্টার্ন হিমালয়া না। এর সাথে সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হিউমিডিটি। কারণ গাছপালা যদি জন্মাতে হয় তাহলে বৃষ্টিপাত বা কোনো জায়গাতে হিউমিডিটি, আর্দ্রতার প্রয়োজন। এবার যদি আর্দ্র অঞ্চল না হয় তাহলে গাছপালা হবে না। সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা শ্রাবস দেখতে পাবো বা বিভিন্ন ধরনের ঝোপঝাড় জাতীয় বনভূমি দেখতে পাবো। ঠিক আছে, এবার এখানে যেটা মূল বিষয়বস্তু দিয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যে পূর্ব দিকটা অর্থাৎ পূর্ব হিমালয়, চিন্তা করে দেখো মোটামুটি এই যদি আমাদের ভারতবর্ষের অবস্থান নয়, তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে ছবিটা আঁকার পর যে মোটামুটি ভারতবর্ষের পূর্ব দিকের অংশ মানে আমরা কোন অংশকে দেখতে পাচ্ছি হিমালয়ের অবস্থান এরকম আছে। এই যে জায়গাটা এটা হচ্ছে মেঘালয়ের কাছে, এবং মেঘালয় মানে এই জায়গাটায় মৌসিনরাম আছে। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ আমরা এই অঞ্চলেতে যথেষ্ট পরিমাণে দেখতে পাই। এবং আমি কি বললাম যে গাছপালার বৃদ্ধি হওয়ার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিউমিডিটি, এটা অবশ্যই দরকার, এবং কোল্ড টেম্পারেচার তো অবশ্যই। অর্থাৎ আমাদের এখানে প্রয়োজনে এই যে পূর্ব দিকের অংশটা সেখানে আমরা লিখতে পারি ইস্টার্ন হিমালয়া গেট মোর মনসুন রেনফল দেন ওয়েস্টার্ন হিমালয়। পশ্চিম হিমালয় অঞ্চলের থেকে যথেষ্ট বেশি পরিমাণে বৃষ্টিপাত পায়। এবং কার দ্বারা বৃষ্টিপাত পায়? দেখো এইদিকে যে আরব সাগর বঙ্গোপসাগরীয় শাখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে, এই বঙ্গোপসাগরীয় শাখা ডাইরেক্টলি দিয়ে মেঘালয় মালভূমি অঞ্চলের আমরা তিনটে মেজর পাহাড়ের নাম বলি, গারো, খাসি এবং জয়ন্তী। এই তিনটে যে পাহাড় আছে এই অঞ্চলে দিয়ে বিশেষ করে খাসি পাহাড়ে ধাক্কা দেয়, মৌসিনরাম এখানে অবস্থিত, ফলে ওই জায়গায় বৃষ্টিপাতটা ভালো হয়। কিন্তু তুমি যদি পশ্চিম হিমালয় অংশে দেখো, এই যে ওয়েস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন হিমালয় আমরা কাকে পাই বলতো রিজিয়ন হিসাবে? লাদাখ আমরা পাই, জম্মু অ্যান্ড কাশ্মীর, এই জায়গাগুলিকে। ফলে লাদাখ বলো, জম্মু কাশ্মীর বলো, এরা বেসিক্যালি বৃষ্টিপাত কম থাকায় এই জায়গাতে কি হয়, এই জায়গাতে উষ্ণতার মাত্রাটা কম হলেও গাছপালা জন্মায় না। সো এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার হচ্ছে অপশন সি। ওকে, বুঝতে পারা গেছে আশা করছি। উচ্চতার ব্যাপার এখানে নেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 আনসার করো। কি বলছে প্রশ্ন নাম্বার 2 তে? এখানে বলছে প্রশ্ন নাম্বার 2 তে যে দ্য লাইট স্যান্ডি রেড এন্ড ইয়েলো সয়েল ইন বালাঘাট, ডুং, রায়পুর ডিস্ট্রিক্ট আর অফ অ্যালুভিয়াল অরিজিন। তারপর বলা হচ্ছে that in Tamil Nadu the red soil occupy over 2/3 of its total area. 3 নম্বর বলা হচ্ছে the red soils of Bankura, Birbhum, Bardhaman are derived from transported from Chotanagpur Malbhumi region. ওকে, আমরা এবার যদি এটার ডিসকাশনে যাই তাহলে দেখব কি বলছে এটাতে। দেখো খুব সিম্পল ওয়েতে একটা বিষয় উল্লেখ করা হচ্ছে এখানে। এই যে বালাঘাট অঞ্চলের কথা বলেছে, বালাঘাট, চিন্দওয়াড়া, এই যে জায়গাগুলো, এই বালাঘাট, চিন্দওয়াড়া এই জায়গাগুলিতে আমরা যেটা পাই লাইট স্যান্ডি রেড অ্যান্ড ইয়েলো সয়েল, এটা অ্যালুভিয়াল অরিজিনের হয়। কেন অ্যালুভিয়াল? তার কারণ হচ্ছে এটা নদী দ্বারা সংগঠিত হয়, অর্থাৎ নদী এই অঞ্চলেতে প্রবাহিত হয়ে
এখানে একটা সেডিমেন্টেশন তৈরি করে, তার মাধ্যমে হয়। ঠিক, এটা একদম ঠিক কথা। ছত্তিশগড় প্লেনে দেখতে পাই, ছত্তিশগড় বেসিন যেটাকে বলা হয়। এবং স্যান্ডি কেন? কারণ এই জায়গাটা যেহেতু ইন্টেরিয়ারে, ফলে এই জায়গাটাতে কি হয় জানো তো, এই জায়গাটাতে ওয়েদারিং বেশি পরিমাণে হয়, এবং এই ওয়েদারিং বেশি পরিমাণে হওয়ার ফলেতে এই জায়গাটাতে বালুকাময় অংশ আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখব যে দ্বিতীয় যে স্টেটমেন্ট, তামিলনাড়ুতে বলা হচ্ছে রেড সয়েল আমরা দেখতে পাই, মোটামুটি 2-3 অংশ এরিয়া জুড়ে তামিলনাড়ুতে থাকে। তামিলনাড়ুতে বেসিক্যালি রেড সয়েল আমরা দেখতে পাই, তামিলনাড়ু কেরল এই দিকটাতে। আর রেড সয়েল অফ বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এই তো ছোটনাগপুর মালভূমি এরকম, এটা পশ্চিমবঙ্গ, তাহলে ছোটনাগপুর মালভূমির এই যে অংশটা, এখান থেকে যে নদীগুলি গেছে, যেমন ধরো দামোদর বলতে পারো, তারপর সুবর্ণরেখা বলতে পারো, ময়ূরাক্ষী বলতে পারো, এই যে নদীগুলি আছে, এই নদীগুলি বেসিক্যালি কি করে, এই নদীগুলি এই পার্টিকুলার অঞ্চল থেকে, মানে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে বিভিন্ন বিভিন্ন যে তোমার সেডিমেন্টেশন, অর্থাৎ ওই মালভূমি অঞ্চল থেকে ধুয়ে নিয়ে আসে, সেগুলো নিয়ে এসে আমাদের পশ্চিম দিকের জেলাগুলিতে সঞ্চয় করে। ঠিক আছে, এই পশ্চিম দিকের জেলাগুলিতে সঞ্চয় করার ফলে তো এটা তৈরি হয়। সেই কারণে এই স্টেটমেন্টটাও ঠিক, যে তারা ট্রান্সপোর্টেড হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে। তাহলে আমরা বলবো তিনটে স্টেটমেন্ট এখানে ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং পোর্টস: কান্ডালা, হলদিয়া, পারাদীপ, কোচি। তাহলে কোনটা কোথায় আগে লিখে ফেলো। কোচি হচ্ছে কেরল, পারাদীপ হচ্ছে ওড়িশা, হলদিয়া ওয়েস্ট বেঙ্গল, কান্ডালা গুজরাট। মিটলো? এদেরকে বলছে নর্থ থেকে সাউথ। তাহলে আমরা যদি নর্থ থেকে সাউথে সাজাই, তাহলে একদম দক্ষিণে পাবো কেরল মানে কোচি, তাই তো, আর একদম উত্তরে পাবো কান্ডালা, এই জায়গাটাতে আমরা পাবো। তাহলে আগে চার কোথায় কোথায় আছে দেখো, তিনটে অপশনে চার আছে। আচ্ছা, পারাদীপ আছে, আবার হলদিয়া আছে। হলদিয়া আর পারাদীপ এটা যদি আমরা দেখি, আগে হলদিয়া তারপর পারাদীপ হবে, তাহলে 2 আর 3 এরা পাশাপাশি থাকবে। এখানে দেখো 4 থাকলেও 3-2 আছে, এটা হতে পারে না। এখানে 2-3 আছে, তার মানে একমাত্র অপশন হচ্ছে এটা, কারণ 2 আগে যাবে, হলদিয়া উত্তরে, তারপর দক্ষিণে পারাদীপ, তারপর কোচি, এবং প্রথমে স্বাভাবিকভাবে আমরা গুজরাট পাচ্ছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে কান্ডালা পোর্ট পাচ্ছি। সো কারেক্ট আনসার অপশন সি। চলো পরবর্তী প্রশ্নে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ অবলিক আর ট্রু? ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ হাইব্রিড কটন লিডিং টু ইনক্রিজ প্রোডাকশন। ভারতবর্ষ প্রথম যেটা হাইব্রিড কটন প্রোডাকশনের সাথে সম্পর্কযুক্ত। এবং তারপর কি বলা হচ্ছে, দ্য মাইনিং ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া সিন্স কলোনিয়াল পিরিয়ড। যে মাইনিং ইন্ডাস্ট্রি আছে সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড। এটা বিগত বছরের প্রশ্ন, মাথায় রাখবে, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন। এটা আমার যতদূর ধারণা এটা ইউপিএসসির প্রশ্ন, যে ভারতবর্ষে যাবতীয় কিছু, এটা আমরা মূলত পাচ্ছি কোথা থেকে, এটা আমরা মূলত পাচ্ছি এক্সপোর্ট ওরিয়েন্টেশন থেকে। ঠিক আছে, ম্যাক্সিমামটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখবো এবার যে কোন স্টেটমেন্ট ঠিক, কোন স্টেটমেন্ট ঠিক নয়। তাহলে প্রথম যে স্টেটমেন্টের কথা এখানে বলা হচ্ছে, প্রথম স্টেটমেন্টে যেটা বলা হয়েছে সেটা কি না, আমাদের হাইব্রিড কটন ভারতবর্ষে প্রথম উৎপাদিত হয়েছে। ঠিক, ভারতবর্ষে প্রথম উৎপাদিত হয়েছে, এটা একদম ঠিক। এবং ইনফ্যাক্ট শুধু তাই নয়, গোটা পৃথিবীতে আমরা যদি হরপ্পান সিভিলাইজেশনের কথা বলি, গোটা পৃথিবীতে কিন্তু অ্যাকচুয়ালি হরপ্পান সিভিলাইজেশন ভারতীয়রাই ক্রিয়ে করেছে, মানে হরপ্পান সিভিলাইজেশন যেহেতু আমরা বলছি, তাই না? তাহলে স্বাভাবিকভাবে এটা একটা সঠিক উত্তর। এবং দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, ভারতবর্ষের যা মিনারেল, তোমরা যদি ব্রিটিশ পিরিয়ড থেকে দেখো বা তার আগে থেকেও দেখো, এখানে কিন্তু একদম পরিষ্কার বোঝা যায় যে ভারতবর্ষের যে সিনারিও, এটার ক্ষেত্রে এটা কিন্তু ডেফিনেটলি এক্সপোর্ট ওরিয়েন্টেডই ভারতবর্ষের ক্ষেত্রে। সো অপশন সি কে আমরা এখানে আনসার হিসাবে নেব, এই দুটো প্রধান কারণের জন্য। আচ্ছা, এবার আমাকে তোমাদের মধ্যে থেকে কেউ একজন বলো যে এই যে মাইনিং, ঠিক আছে, এই মাইনিং অ্যাক্টিভিটিস কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? কেউ একজন বলো দেখি।
কোন স্তরের? প্রাইমারি। প্রাইমারি। আচ্ছা, প্রাইমারি অ্যাক্টিভিটি কাকে বলে? আমরা প্রাইমারি অ্যাক্টিভিটিকে যদি ডিফাইন করতে চাই কি বলবো? দেখি, এখানে ইকো হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। দেখো, প্রাইমারি অ্যাক্টিভিটি বলতে মনে রাখবে সেই সমস্ত অ্যাক্টিভিটির কথা বলা হয় যেখানে আমরা ডাইরেক্টলি নেচারের ওপর ডিপেন্ডেন্ট, যেখানে আমরা ডাইরেক্টলি নেচারের ওপর নির্ভর করি, তাকে বলা হয় প্রাইমারি অ্যাক্টিভিটি। ঠিক আছে, চলো নেক্সট। ইট ইজ বেসিক্যালি আ ট্র্যাডিশনাল সেন্টার ফর কটন। The town accounts for bulk of India's cotton wear export to all over the world. The Noyal River runs across the town, virtually dividing it into two halves. এটা কার কথা বলছে, কোন শহরের কথা এখানে বলা হচ্ছে? যে নোয়াল রিভার, এইটা যার জানা আছে সে আনসার করতে পারবে, তা না হলে কিন্তু আনসারটা ডিফিকাল্ট করা। কোয়েশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে তিরুপুর, তামিলনাড়ু। এবং এটা তিরুপুর মূলত আর একটা নিটিং গার্মেন্ট, মানে ওই যেটাকে আমরা সেলাই করা বলে থাকি আর কি, বিভিন্ন হোসিয়ারি দ্রব্য, অ্যাকচুয়ালি এই হোসিয়ারি দ্রব্যের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন আছে, বলো দেখি কে কে বলতে পারে পরবর্তী প্রশ্নটা কি বলা হচ্ছে। দ্য দামুদা সিরিজ অফ রক সিস্টেম কন্টেন অল দ্য মেটালার্জিক্যাল কোল। অল দ্য মেটালার্জিক্যাল কোল, এই যে মেটালার্জিক্যাল কোল, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের কোল যেখানে আমরা দহন ক্ষমতা তুলনামূলক বেশি পাই। তামিলনাড়ু ইজ দ্য চিফ প্রডিউসার অফ লিগনাইট কোল ইন ইন্ডিয়া। আমরা জানি তামিলনাড়ুর নেইভিলি বলে যে লোকেশন আছে, এই নেইভিলিতে পাওয়া যায়, এবং লিগনাইট একটা বিশেষ ধরনের কয়লা যার কার্বনের পরিমাণ বেশ ভালো থাকে। টার্সিয়ারি কোল ইজ মেইনলি কনফাইন্ড ইনটু দ্য পেনিনসুলার পার্ট, হবে এটা পোর্ট নয়, পেনিনসুলার পার্ট, এক্সট্রা পেনিনসুলার পার্ট অফ ইন্ডিয়া। এক্সট্রা পেনিনসুলার পার্ট মানে হচ্ছে নর্দার্ন ইন্ডিয়াতে আমরা দেখতে পাই, আর পেনিনসুলা বললে সাউদার্ন ইন্ডিয়া বুঝতাম। তাহলে এই যে টোটাল বিষয়টা, তাহলে দামুদা সিরিজ মূলত মেটালার্জিক্যাল কোলের জন্য বিখ্যাত, ঠিক স্টেটমেন্ট। তামিলনাড়ুর একমাত্র ভারতবর্ষে আমরা নেইভিলি অঞ্চল, যেটা এই নেইভিলি অঞ্চলে পাই, এটাও তো একদম ঠিক স্টেটমেন্ট বলা যায়। আর টার্সিয়ারি কোল, দেখো এখানে বলা হচ্ছে এই নর্দার্ন ইন্ডিয়াতে, মানে এখানে আমরা উল্লেখ করতে পারি আমাদের যে হিমালয়ান রিজিয়ন আছে, রাইট, হিমালয়ান রিজিয়নের জন্য, এই হিমালয়ান রিজিয়নেতেই একমাত্র পাওয়া যায়। সো এটাও একদম ঠিক কথা। সো অল অফ দ্য অ্যাবভ উইল বি দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমি এগ্রি করছি, বাট স্টিল করতে হবে। এই যে ডেকান ট্র্যাপ, ওয়েস্টার্ন ঘাট, আরাবল্লী, নর্মদা তাপ্তি, এইটা কোনটা কোন সময়তে ডেভেলপ করেছিল? কোনটা কোন সময়তে ডেভেলপ করেছিল এটা? তাহলে ডেকান ট্র্যাপ আমরা বলতে পারি, সর্বদা মাথায় রাখবে, ডেকান ট্র্যাপ ক্রিটেসাস পিরিয়ডে, ওয়েস্টার্ন ঘাট লেট সিনোজোইক, বা এটাকে তোমরা বলতে পারো অনেক সময় উচ্চারণ হয় কেনোজোইক হিসাবে। হলো। নেক্সট আরাবল্লী প্রি ক্যাম্ব্রিয়ান, আর বাকি এটা হচ্ছে প্লিস্টোসিন পিরিয়ডে। অ্যালুভিয়াল ডিপোজিট যেখানেই ভারতের হয়েছে প্লিস্টোসিন পিরিয়ডে। প্লিস্টোসিন পিরিয়ডের আগে আমরা পেয়েছি প্লিওসিন। এই প্লিওসিনটা কিসের সাথে যুক্ত? প্লিওসিনটা আমাদের হিমালয়ের যে শিওয়ালিক, এই শিওয়ালিক সিস্টেম ফরমেশনের সাথে যুক্ত। ঠিক তেমনি আমরা ইওসিনের কথা বলতে পারি, ইওসিন, অর বলা যেতে পারে অলিগোসিন, ইওসিন অর অলিগোসিন। এই যে টাইম পিরিয়ডটা,
এটা গ্রেটার হিমালয় বা প্রধান হিমালয় ব্যবস্থার সাথে যুক্ত, রাইট। এইদিকে আরেকটা পড়ে থাকে, সেটা হচ্ছে মিওসিন। এই যে মিওসিন, এটা মিডিল হিমালয়ের সাথে যুক্ত। তাহলে মিওসিন, ইওসিন, প্লিওসিন, এই তিনটে মনে রাখবে। এর সাথে সাথে এই যে প্লিস্টোসিনের কথা আমি বললাম, তার মানে প্লিস্টোসিন কিসের সাথে যুক্ত? প্লিস্টোসিন হচ্ছে প্লেন রিজিয়নের সাথে যুক্ত। ওকে, এবার দেখো এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে। এই জায়গাতে আরেকটা আমি অংশ উল্লেখ করব, সেটা হচ্ছে আরাবল্লী। এই যে আরাবল্লী, বেসিক্যালি আমরা ওল্ডেস্ট বলি তো, ভারতবর্ষে বা পৃথিবীতে সব থেকে পুরাতন শিলা হচ্ছে আর্কিয়ান। এই আর্কিয়ান থেকে ধৌত প্রক্রিয়ায়, মানে আর্কিয়ান ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে যে সমস্ত শিলাগুলো তৈরি করেছে, তাদেরকে আমরা ধারোয়ার যুগের শিলা বলি। এবং এটা হচ্ছে সেডিমেন্টেশন। এই যে ধারোয়ারটা না, এটা হচ্ছে সেডিমেন্টেশন। এই ধারোয়ার থেকে আমরা পাচ্ছি আরাবল্লী মাউন্টেন। সেই কারণে এই যে আরাবল্লী মাউন্টেন তৈরি হয়েছে, এটা হচ্ছে ভারতবর্ষের, কেন, পৃথিবীর পুরানোতম পাহাড় বা পার্বত্য অঞ্চল। ওকে, সো এক্ষেত্রে কারেক্ট আনসার আমরা পেলাম অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ যাব। কনসিডার দ্য ফলোইং হিলস, আচ্ছা, ফ্রম নর্থ টু সাউথ। এটা তারভাডি না, এটা জাভাদি। এটাও ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 2019-এর কোয়েশ্চেন। এটা জাভাদি, নাল্লামালা, নীলগিরি, জাভাদি, আনামালাই। আমি তোমাদের একটা ট্রিক আজকে বলে দিচ্ছি। এটা ট্রিক কিছু না, এটা আমি জাস্ট বানিয়েছি। এটা অবশ্যই মুখস্থ করবে, এই প্রশ্নগুলো পেরে যাবে। এই 4-5টা অপশনই থাকে, লিখবে না, যা, নি, আন্না, কার, নাগ। না জানি আন্না কার নাগ। তাহলে এই না জানি আন্না কার নাগ, এখানে কি কি এবার আমি লিখবো দেখো, একদম মুখস্থ করে নেবে। না ফর নাল্লামালা, উত্তর থেকে দক্ষিণে আমি লিখছি নাল্লামালা। যা ফর জাভাদি, নি ফর নীলগিরি, আন্না ফর আন্নামালাই, যার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, কার ফর কার্ডামম, অ্যান্ড নাগ ফর নাগের কয়াল। তোমরা সাধারণত বইতে এটা পড়ে থাকো যে কার্ডামম পাহাড় হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম পাহাড়, তাই তো? অ্যাকচুয়ালি না, কার্ডামম পাহাড় ভারতের দক্ষিণতম পাহাড় না। ভারতের দক্ষিণতম পাহাড় যেটা, তার নাম হচ্ছে নাগের কয়াল। এবার এই যে আমি এটা সাজিয়ে দিলাম, এখানে কাকে কাকে দিয়েছে আমি জাস্ট সেটাকে মার্ক করে নেব। তাহলে নাল্লামালা দিয়েছে, একদম কমন পেয়ে যাবে, এটা এটাই পাবে তুমি, আমি লিখে দিচ্ছি। তারপর নীলগিরি আছে, তারপর আচ্ছা তার আগে জাভাদি আছে, জাভাদি আছে পেয়ে গেলাম, আর একটা হচ্ছে আন্নামালাই আছে। তাহলে আমার আনসার কি হবে? এন জে, নাল্লামালা 1-3 আছে নিশ্চয়ই, কোথাও থাকবে 1-3। হ্যাঁ, 1-3, তারপর হচ্ছে আর আমরা পাবো নীলগিরি, আন্নামালাই। তাহলে আগে নীলগিরি, তাহলে 1-3-2, অপশন বি তে আমরা পাচ্ছি। দেখো 1-3-2, একদম সিম্পল। এইরকম এটাকে মুখস্থ করে নেবে একদম। আর আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে, পরবর্তীতে আলোচনাটা কাজে লাগবে, যারা শুনছো শোনো, যারা রেকর্ড দেখবে দেখবে। এই যে কাডামম আর নাগের কয়াল, এই যে দুটো পাহাড়, এদের মাঝখানে একটা পাস আছে। সেই পাসটার নাম হচ্ছে সেনকোট্টা পাস। অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে সেনকোট্টা পাস কোথায় দেখা যায়। আমাদের যে একদম দক্ষিণতম পাহাড় দুটি আছে, তাদের মাঝখানের পাস হিসাবে আমরা সেনকোট্টা পাসকে দেখতে পাই। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনে যাব। Consider the following: deep gorge, U-turn river courses, parallel mountain ranges, steep gradient with causing landslide. Which of the above can be said to be evidences that Himalayas being young, অর্থাৎ হিমালয় যে বর্তমানে ইয়ং, হিমালয় যে উত্থান লাভ করছে, এটা নিম্নলিখিত কোন কোন বৈশিষ্ট্যগুলির মাধ্যমে, নিম্নলিখিত কোন কোন বৈশিষ্ট্যগুলির দ্বারা বোঝানো যেতে পারে। এখানে যে যে ক্যারেক্টারিস্টিক গুলো বলা আছে, তার মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে এটাকে বোঝানো যেতে পারে। ঠিক, তাহলে প্রথম কথা কি হচ্ছে,
তাহলে প্রথম কথা হচ্ছে 1 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিপ গর্জ। দেখো ডিপ গর্জ কেন, এর অর্থ কি? তার কারণ হচ্ছে হিমালয় উত্থান করছে, ফলে যে নদীগুলি প্রবাহিত হচ্ছে তারা ক্রমশ নিচে নামছে। যে নদীগুলি প্রবাহিত হচ্ছে, যে নদীগুলি হিমালয়কে কেটে প্রবাহিত হচ্ছে, তাদের সাথে পার্বত্য অঞ্চলের উচ্চতার পার্থক্য ঘটছে, এটা একদম ঠিক। তাহলে অবভিয়াসলি এই স্টেটমেন্টটা আমরা নিতে পারি, এটা একদম ঠিক কথা বলছে, এটা একটা প্রমাণ হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা বলা হচ্ছে যে এই জায়গাতে দেখো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যে ইউ টার্ন রিভার কোর্সেস। ইউ টার্ন রিভার কোর্সেস, তাই তো? তাহলে ইউ টার্ন রিভার কোর্সেস আমরা একটা কোথায় দেখতে পাবো না, একটা পাহাড়কে যখন নদী ক্রস করে, সেই পাহাড়ের রেসপেক্টে আমরা ইউ টার্ন দেখতে পাবো, অর্থাৎ তাকে তার পাশ ঘুরে আসছে, এটাকে আমরা উল্লেখ করতে পারি ডেফিনেটলি। এটা তো একদম ঠিক কথা, ইউ টার্ন রিভার কোর্সেস এর কথা বলা যেতে পারে, নাম্বার টু, এটাও ঠিক। তারপর হচ্ছে প্যারালাল মাউন্টেন রেঞ্জ। এই যে দেখো প্যারালাল মাউন্টেন রেঞ্জ, বেসিক্যালি প্যারালাল মাউন্টেন রেঞ্জটা কেমন হয় না, যখন একটার পর একটা অংশ ক্রমশ উত্থান লাভ করে তখন আমরা প্যারালাল মাউন্টেন রেঞ্জটা দেখতে পাই। এবং এটা একদম ঠিক কথা, প্যারালাল মাউন্টেন রেঞ্জ আছে এই কারণেই আছে যে আমরা লক্ষ্য করব যে একটা অংশের পর আর একটা অংশ ক্রমশ উত্থান লাভ করছে। আজকে হিমালয় উত্থান লাভ করছে বলেই তো এই অবস্থাটা দেখতে পাওয়া যাচ্ছে, তা নাহলে তো দেখতে পাওয়া যেত না, তাই না? হিমালয়ের উত্থান লাভ হচ্ছে বলেই তো এটা দেখতে পাচ্ছি, ঠিক? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে স্টিপ গ্রেডিয়েন্ট, অর্থাৎ খাড়াই ঢাল। কেন হবে খাড়াই ঢাল? না উত্থান লাভ করছে বলে খাড়াই ঢাল হচ্ছে। এই যে বিষয়টা, উত্থান লাভ করছে বলে খাড়াই ঢাল করছে। এই পার্টিকুলার যে চারটে ক্যারেক্টারিস্টিক আছে, এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখানে আমরা বলবো অল অফ দ্য অ্যাবভ, এটা প্রমাণ করে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কি? নেক্সট হচ্ছে গুমটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা কোথায় অবস্থিত? গুমটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অত্যন্ত একটা ভালো প্রশ্ন। কোথায় অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 10-এ আমরা চলে এসেছি অলরেডি। এটা অবস্থিত ত্রিপুরাতে। উত্তরপ্রদেশ। না, ত্রিপুরা। কর্ণাটকের একটা যদি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা বলতে বলা হয়, কি বলবে কর্ণাটকে? বান্দিপুর। বন্দিপুর কর্ণাটকে। মিজোরামের ক্ষেত্রে দেখি, বলো, ভাবো। মিজোরামের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আচ্ছা, নামদাফা কোথায়? নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। মিজোরামে আমরা কাকে পাবো? খুব গুরুত্বপূর্ণ, আমি দুটো বলছি এই ব্লু মুহূর্তে মনে পড়ছে। ব্লু ডাম্পা। মাউন্ট না, ব্লু মাউন্ট। হ্যাঁ, তুমি উচ্চারণটা একটু ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি তুমি যেটা বলতে চাইছো। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে, তুমি বলতে চাইছো রাংটাং লাং যেটা আছে, রুরাংটাং লাং। বা আরেকটা, ওটা অতখানি গুরুত্বপূর্ণ নয়, মনে রাখবে না। আরেকটা আমি সহজ বলে দিচ্ছি, মনে রাখবে, তাউই। একটা হচ্ছে ডাম্পা আর একটা হচ্ছে তাউই, এই দুটো মনে রাখবে। আমরা ত্রিপুরা দেখলাম, কর্ণাটক তো আমরা বললাম, আর একটা পড়ে থাকছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা যদি দেখি এরকম কিছু গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটা একটা হচ্ছে তোমার চন্দ্রপ্রভা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে যেগুলো জেনারেলি দিয়ে থাকে, আছে তো বেশ কয়েকটা। চন্দ্রপ্রভাটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে তোমার চম্বল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চম্বলটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি, এই চম্বলটা সচরাচর উত্তরপ্রদেশ কেউ আনসার ভাববে না। এটা যেহেতু চম্বল আমরা রাজস্থানের সাথে তুলনা করি, রাজস্থান মধ্যপ্রদেশ অঞ্চল, এটা তার সাথে শেয়ার করছে, মানে একটা স্টেটে শুধু নেই, এটা উত্তরপ্রদেশের জন্য সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ। এর বর্ডারটা আমরা শেয়ার করতে দেখছি। ঠিক আছে, চলো নেক্সট। টুগা ভ্যালি এবং মণিকরণ কিসের সাথে সম্পর্কযুক্ত? জিওথার্মাল এনার্জি। পুগা ভ্যালি এবং মণিকরণ কিসের সাথে সম্পর্কযুক্ত বলছো? জিওথার্মাল এনার্জি। তাই কি?
নাকি জলবিদ্যুৎ প্রকল্পের সাথে সম্পর্কযুক্ত? না, একদম ঠিক, জিওথার্মাল এনার্জি। আচ্ছা, এই যে ভূতাপীয় শক্তি, এই ভূতাপীয় শক্তি আমরা মেনলি পাই কিভাবে? ভূতাপীয় শক্তি আমরা মেনলি পাই কিভাবে? দেখো, ভূতাপীয় শক্তি যেটা হয় ওই অগ্নুৎপাতের সময়তে বা অগ্নুৎপাতের কারণে আমরা যেটা দেখে থাকি যে ভূ অভ্যন্তর থেকে যে রেডিও অ্যাক্টিভ মিনারেলস গুলো থাকে, সেই রেডিও অ্যাক্টিভ মিনারেলগুলির থেকে, সেই রেডিও অ্যাক্টিভ মিনারেলগুলির মাধ্যমে অ্যাকচুয়ালি যে তাপ নির্গত হয়, তার প্রভাবে আমরা এটা সাধারণত দেখে থাকি ভূতাপীয় শক্তি। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আমাদের বীরভূমের যে বক্রেশ্বর আছে, এই বক্রেশ্বর এটা কিন্তু একটা ভূতাপীয় শক্তির অংশ, কারণ ওখানে উষ্ণ প্রসবন আছে, সেই হিসাবে আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ অবলিকার ট্রু ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক ফার্মিং? তাহলে অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে আমরা কি কি চরিত্র দেখতে পাই? সো ফার্স্ট অফ অল, হাইয়ার প্রোডাক্টিভিটি রেট, তাই কি? না, একদম না। 2, 3 ফ্রিকোয়েন্ট ডিকম্পোজিং, একদম ঠিক কথা। ইউজ অফ হার্বস টু কন্ট্রোল পেস্ট, একদম ঠিক কথা। 2 এবং 3। ভারতবর্ষের সিকিম, এটা হচ্ছে প্রথম অর্গানিক স্টেট। এবং এখানে আর একটা বিষয় আমি উল্লেখ করি, সেটা হচ্ছে বর্তমান সময়তে আমরা যদি এই অর্গানিক ফার্মিং এর কথা বলি, আমরা লক্ষ্য করব যে গোটা পৃথিবী জুড়েই কিন্তু এখন এটার একটা ট্রেন্ড আসছে। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ, মোটামুটিভাবে বলা যেতে পারে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মোটামুটিভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে এই জায়গাতে এইচওয়াইভি সিডস এর ব্যবহার কিন্তু একদমই হয় না। ঠিক আছে, এইচওয়াইভি সিডস এর ব্যবহার কিন্তু একদমই হয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 13। লুধিয়ানা, কানপুর, বারাণসী, বিজয়ওয়াড়া, কোথায় কি ধরনের শিল্প আছে? কোন জায়গাতে কি ধরনের শিল্প আছে? দেখো, আমরা কানপুরে পাবো লেদার, তাহলে B3 পাচ্ছি। লুধিয়ানাতে আমরা কি পাবো? লুধিয়ানাতে উলেন গার্মেন্ট। স্থানগুলো যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। এ আমরা পাচ্ছি লুধিয়ানাতে 2, A2। নেক্সট, আমরা লুধিয়ানা পেলাম অটোপাট, আমরা চলে যাব বিজয়ওয়াড়া, তাহলে D1 আর সি পড়ে থাকছে। সিতে আমরা পাচ্ছি, তাহলে পড়ে থাকছে হ্যান্ডলুম, অর্থাৎ ওই যে বেনারসি শাড়ি, এটাকেও বলা যেতে পারে, কারণ তার যে কাজ, শিল্পকলা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে। নেক্সট কোয়েশ্চেনে যাব। আচ্ছা, তার আনসার কি হলো আলটিমেটলি, এটাও বলা দরকার। 2, 3, 4, 1 কোথাও আছে, 2, 3, 4, 1, অবভিয়াসলি অপশন বি। নেক্সট, ডেইলি ওয়েদার ম্যাপ শোয়িং আইসোবার্স ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে আইসোবার মানে কি? সমচাপ রেখা। সমচাপ রেখা মানে কি না, কোনো একটা পার্টিকুলার অঞ্চল, একাধিক অঞ্চল, একটা অঞ্চল শুধু না, একাধিক অঞ্চল যেখানে চাপের পরিমাণ অলমোস্ট সেম, সেই অঞ্চলগুলিকে যদি আমরা যুক্ত করি, সেই অঞ্চলগুলিকে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? যে রেখা পাবো, সেই রেখা হচ্ছে সমচাপ রেখা। অঞ্চলগুলিকে যুক্ত করলে যে রেখা পাবো, সেই রেখা হচ্ছে সমচাপ রেখা। এবার এটা কি ধরনের অংশ? এটাকে আমরা বলে থাকি আইসোলাইন ম্যাপ। এই আইসোলাইন মানে হচ্ছে সমান মানযুক্ত অংশ। তাহলে আইসোলাইন তো অপশনে নেই, তাহলে কি হবে স্যার? তাহলে আমরা বলবো আইসোপ্লেথ। দেখো, এই যে প্লেথ, প্লেথ শব্দটা আসছে কোথা থেকে? এটা আসছে প্লেথোস থেকে। প্লেথ শব্দটা হচ্ছে প্লেথোস থেকে। এর অর্থ কি জানো? প্লেথোস এর অর্থ হচ্ছে শেডিং করা, কালার শেড আমরা যেমন করি, শেডিং করা। অর্থাৎ
এইটা কোনো ম্যাপে যদি আমি আইসো বার দেখাই, আইসোপ্লেট ম্যাপ, সেটাতে একই মানযুক্ত বিষয় আমাকে দেখাতে হবে। সেটা হতে পারে আইসো বার ম্যাপ, সেটা হতে পারে আইসো হাইট। আইসো হাইট এর অর্থ হচ্ছে সমান বৃষ্টিপাত যুক্ত রেখা। এটা হতে পারে আইসো সিসমাল ম্যাপ, অর্থাৎ যেখানে আমরা একই সময় ভূমিকম্প দেখতে পাই, সেটা হতে পারে। এরকম বহু ম্যাপ থাকতে পারে। আইসোথার্ম হতে পারে, অর্থাৎ একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পাবো। তাহলে বাকি অপশন গুলো কি কি? দেখো কোরোপ্লেট, কোরোপ্লেটের ক্ষেত্রে আমরা শুধু মাথায় রাখবো যে ওই লাইনটা টানবো না। জনসংখ্যার ধরো ঘনত্ব বোঝানো হচ্ছে, তাহলে জনসংখ্যার ঘনত্ব আমি এরকম ভাবে আঁকবো, যে অঞ্চলটাতে ডিপ কালার দিচ্ছি, সাপোজ ডিপ কালার দিচ্ছি, সেই জায়গাটাতে আমাকে বুঝতে হবে যে ডেনসিটি বেশি, সেই জায়গার ঘনত্ব বেশি, এটাই নিয়ম আর কি। আর যে জায়গাটাতে আমি লাইট কালার দিচ্ছি, সেই জায়গাটাতে ডেনসিটি তুলনামূলক কম। এটা হলো কোরোপ্লেট ম্যাপ। কোরোক্রোম্যাটিক মানে কি? দেখো কোরোক্রোম্যাটিক মানে হচ্ছে যখন আমরা কোনো একটা পার্টিকুলার ম্যাপেতে একাধিক কালার ব্যবহার করি। এই যে কোরোপ্লেট ম্যাপ, এটা কিন্তু একাধিক কালার ব্যবহার করব না, আমরা সিঙ্গেল কালার ব্যবহার করব। এখানে সিঙ্গেল কালারের বিভিন্ন শেড। কোরোক্রোম্যাটিক ম্যাপের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কালার আমরা ব্যবহার করব। আর মোনোক্রোম্যাটিক ম্যাপ যদি হয়, সেটাকে এই কোরোপ্লেট যেমন বললাম সিঙ্গেল কালার। আর একটা হচ্ছে কোরোস্কিমেটিক। আচ্ছা, কোরোক্রোম্যাটিকটা আমি আরেকটু ডিটেলে বলি। কোরোক্রোম্যাটিকের ক্ষেত্রে ধরো কোনো একটা ম্যাপ এঁকেছো, সেই ম্যাপেতে তুমি এই যে বেগুনি কালার, এটা দিয়ে কিছু একটা বোঝাচ্ছ, রেড কালার সেটা দিয়ে কিছু একটা বোঝাচ্ছ, গ্রিন কালার সেটা দিয়ে কিছু একটা বোঝাচ্ছ। তার একটা লেজেন্ড করে দেওয়া হয়, একটা ইন্ডেক্স করে দেওয়া হয়, সেটা দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এবার আসছে কি কোরোস্কিমেটিক, অর্থাৎ এইটা হচ্ছে বিভিন্ন চিহ্ন, তারও লেজেন্ড থাকবে, বিভিন্ন চিহ্ন। ধরো আমি এটা করলাম, এটা হচ্ছে পর্বত চূড়া, এইটার অর্থ হচ্ছে আমি কোনো একটা স্থানকে দেখাচ্ছি, এইটা অর্থ হচ্ছে গির্জা। ঠিক আছে, এরকম ভাবে আমি ম্যাপে যদি এরকম আঁকি, এটার অর্থ হচ্ছে মন্দির। এরকম ভাবে বিভিন্ন জিনিসপত্র আমরা সেখানে দেখিয়ে থাকি। ঠিক আছে, ডট এরকম আছে, এইটা পুরো ব্ল্যাক করে দেওয়া হলো, সেটা হচ্ছে মসজিদ। এরকম দেখানো হয়। অবভিয়াসলি তোমাকে উল্লেখ করে দেওয়া হবে কিসের মাধ্যমে কি দেখানো হচ্ছে, তাকে বলা হয় কোরোস্কিমেটিক ম্যাপ। ওকে, next, according to census statistics, more male children are born each year than female children in India. In India, the death rate of male child is higher than that of the female child. দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, আমাকে বিচার করতে বলেছে কোনটা ঠিক, কোনটা ভুল, বা কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত। তাহলে প্রথম স্টেটমেন্ট, মেল চাইল্ড বেশি জন্মায় দেন ফিমেল চাইল্ড। কেন? এটার অর্থ আমরা যদি দেখি, একটা রোগ আছে আমাদের দেশে, ফিমেল ফেটিসাইড, কন্যা ভ্রূণ হত্যা করা, খুব জঘন্য নোংরা রোগ একটা। বাট হয়, এখনো তো সব জায়গাটা আমরা কমপ্লিট করতে পারিনি, কভার করতে পারিনি। ফলে এই যে ফিমেল ফেটিসাইডের ঘটনা ঘটে, তাহলে ফিমেল ফেটিসাইডের ঘটনা ঘটলে কি হবে স্যার? তাহলে তো মেলরা জন্মাবে বেশি, তাহলে তো মেলরা এমনিই জন্মে যাবে, তাই না? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফিমেল ফেটিসাইডের ঘটনাটা ঘটে, তাই এটা আমরা বলতে পারি। নাম্বার ওয়ান, এটা ঠিক কথা। আচ্ছা, আমি ভুল মার্ক করলাম, এক মিনিট, এটা তো না, এটা ঠিক স্টেটমেন্ট, অ্যাসারশন ঠিক আছে। ইন ইন্ডিয়া the death rate of male child is higher than that of the female child, না এটা ঠিক কথা না, এটা ভুল কথা। তাহলে কেবলমাত্র লিখবো এ ইজ ট্রু আর ইজ ফলস। রিজন যেটা দেওয়া আছে সেটা কোনো কথা নয়, যুক্তির কথাই নয় সেটা, তারপর তো তুলনা করব। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু? পেনগঙ্গা ইজ আ ট্রিবিউটারি অফ রিভার কৃষ্ণা। ঘাঘরস ওয়াটার ইজ ইউটিলাইজড ইন ইন্দিরা গান্ধী ক্যানেল। খুব ভালো প্রশ্ন। নান। নান। তাহলে পেনগঙ্গা কার উপনদী? গোদাবরী। গোদাবরী। তাহলে গোদাবরী কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে? মহাবলেশ্বর পর্বতের ত্রিম্বক না থেকে। না, মহাবালেশ্বর তো কৃষ্ণা নদী। গোদাবরী ত্রিম্বক। উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক। ইয়েস,
ত্রিম্বক প্লেটিউ থেকে। আর ঘাঘরের ওয়াটার ব্যবহার করা হয় না, এখানে কার ওয়াটার ব্যবহার করা হয় বলো? এখানে বিয়াস আর সুতলেজ, এই দুটো নদী মিলিত হচ্ছে, এই দুটো নদীর মিলিত প্রবাহ, ইন্দিরা গান্ধী ক্যানেল আমরা পাচ্ছি, এখানে দুটো নদীর মিলিত প্রবাহ কোথায় মিলিত হচ্ছে? পাঞ্জাবের কাছে একটি জায়গা আছে হারিকে ওয়েটল্যান্ড বলে, মানে ওয়েটল্যান্ড তো পরে হয়েছে, হারিকে বলা হয়, ওয়েটল্যান্ড পরে বলা হয়েছে, একটা র্যামসার সাইট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা যেতে পারি। এই যে ওয়েটল্যান্ড আমরা বললাম, র্যামসার সাইট, তাহলে র্যামসার সাইট ভারতবর্ষে আমরা দেখতে পাই 98টা মতো আছে, এবং 1971-এ 2 ফেব্রুয়ারি ইরান র্যামসার নামক স্থানে, ইরানের এই যে ইরান নিয়ে সমস্যা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি মারা গেলেন, ইরানের প্রেসিডেন্ট, তোমার প্রেসিডেন্ট মানে শিয়া মুসলিম সম্প্রদায়ের বিখ্যাত মানুষ উনি, হোয়াট এভার ইট ইজ সেটা পরে দেখা যাবে। তাহলে এই ইরান শহরে আমরা দেখলাম কি, ইরান শহরে আমরা এই র্যামসার এটা হতে দেখলাম কনভেনশন। পশ্চিমবঙ্গে দুটো র্যামসার আছে, তোমরা বলতে পারবে পশ্চিমবঙ্গের র্যামসার সাইট কোনটা কোনটা? এনিওয়ান? ইস্ট ক্যালকাটা হ্যাঁ, আর একটা সুন্দরবন। সুন্দরবন, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, কোয়েশ্চেন নাম্বার 17। ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ পেনিনসুলার ইন্ডিয়া হ্যাভ নো ডেল্টাস, নেই, একদম ঠিক কথা, নেই তো, কিন্তু কেন নেই? দিস রিভার্স ডু নট ক্যারি এনি অ্যালুভিয়াল সেডিমেন্ট, যে তারা কোনো অ্যালুভিয়াল সেডিমেন্ট বহন করে না, এটা কি ঠিক কথা? একদম না, ঠিক কথা না, এটা একদম ঠিক কথা না। কেন এটা একদম ঠিক কথা নয়? তার কারণ হচ্ছে, দেখো তারা কম পরিবহন করে, এটা কোনো নদী বহন করে না। হুম, এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। তাহলে আমরা প্রথমটাকে ঠিক বলবো, দ্বিতীয়টাকে ভুল বলবো। ফার্স্ট যে স্টেটমেন্টটা আছে, এই ফার্স্ট স্টেটমেন্টটা ঠিক, রিজনটা ভুল। তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, সরি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18। মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য রিভার কি, কোন নদীতে? কংসাবতী। হুম, কাঁসাই বা কংসাবতী, একদম ঠিক কথা। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নদী আছে, সিলাই। সিলাই রিভার কিসের সাথে সম্পর্কযুক্ত বলো তো দেখি? সিলাই বা শিলাবতী, মনে রাখবে গনগনি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এখানে আমরা পাই গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়, এটা মূলত গালি রোশন তার জন্য বিখ্যাত। নেক্সট, হাউ মেনি সয়েল ইজ কনফার্ড, এটা কনফার্ড হবে বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ICARI, কতগুলো মাটির প্রকারভেদ তারা করেছে? টোটাল 8টি, এবং এর মধ্যে সব থেকে বৃহৎ অঞ্চল জুড়ে কোনটা আছে? অ্যালুভিয়াল সয়েল। ওকে, চলো নেক্সট। ও পরেরটা তুমি বলেই দিলাম, হুইচ সয়েল ইজ কভার্ড বাই ইন্ডিয়া হাইয়েস্ট পার্সেন্টেজ? অ্যালুভিয়াল সয়েল। নিউ অ্যালুভিয়াল সয়েল অফ গঙ্গা প্লেন ইজ কল্ড অ্যাজ, নিউ বলেছে, খাদার। খাদার। যদি ওল্ড বলতো তাহলে হতো ভাঙর। ভাঙ্গার। রোহি তাহলে কোথায় দেখা যায়? রোহি কি কোথায় দেখা যায়? দেখো এই যে রোহি, বা আমরা আরেকটা পাবো দ্যাট ইজ বাগার, এরা আমাদের যে মরু অঞ্চল, এই মরু অঞ্চলে যে কিছু সময়ের জন্য ক্ষণস্থায়ী নদী ব্যবস্থাগুলো তৈরি হয় না, সেই নদী ব্যবস্থা থেকে উৎপত্তি লাভ করে, ক্ষণস্থায়ী নদী ব্যবস্থা থেকে, নদী ব্যবস্থার হয়ে এটা উৎপত্তি লাভ করে। কি হয় না, কিছু পরিমাণ সেডিমেন্টেশন হয়, সেই সেডিমেন্টেশনের মাধ্যমে আমরা এই অঞ্চলগুলিকে দেখতে পাই, বাগর এবং রোহি বলা হয়। এর পরবর্তীতে আমরা আরেকটা অংশ পাই যাকে বলা হয় থালি। দেখো মরুস্থলী আমরা বলে থাকি না, মরুস্থলী বা মরুথালি, এটা আরো পশ্চিম দিকে গেলে, আমাদের যে রাজস্থান মরুভূমি অঞ্চল আছে তার আরো পশ্চিম দিকে গেলে এটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে থালিও বুঝলাম,
আমরা রোহি অঞ্চলও বুঝলাম, বাগড় অঞ্চলও বুঝলাম। রেগুর সয়েল ইজ নোন অ্যাজ, রেগুর সয়েল কি নামে পরিচিত? both of them. ব্ল্যাক কটন সয়েল বলা যাবে, ব্ল্যাক সয়েলও বলা যাবে, সো বোথ অফ দেম। আর কি বলা যেতে পারে রেগুর সয়েলকে? একে বলা যায় সেলফ মালচিং সয়েল, যেহেতু নিজে নিজে আর্দ্রতা বজায় রাখে তাই সেলফ মালচিং সয়েল বলা যায়। আর কি বলা যায় স্যার? সেলফ প্লগিং সয়েল। প্লগিং কেন না, নিজে নিজে জমিকে প্লগ করা, মানে লাঙল দিয়ে চষার যে পদ্ধতিটা তাকে প্লগ বলে, সেই প্লগ করতে সাহায্য করে, তাই তাকে সেলফ প্লগিং সয়েলও বলা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ সয়েল ইজ ফাউন্ড ইন রিভার ভ্যালি রিজিয়ন? খুব ইজি কোয়েশ্চেন, অ্যালুভিয়াল Alluvial. সয়েল। নেক্সট, হাউ মেনি ইকোলজিক্যাল হটস্পট জোন ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কতগুলো ইকোলজিক্যাল হটস্পট আছে? 3টা। টোটাল ইকোলজিক্যাল হটস্পট ভারতবর্ষে কতগুলি আছে? ভারতবর্ষে টোটাল 4টি ইকোলজিক্যাল হটস্পট আছে, মনে রাখবে। তাহলে প্রথমে আমরা দেখব, অলরেডি 24 নম্বর কোশ্চেনে চলে এসেছি, খুব ভালো করে বোঝো। প্রথমে ইকোলজিক্যাল হটস্পট মানে কি না, ইকোলজিক্যাল হটস্পট মানে হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো যেগুলোতে তো ডাইভার্সিটি প্রচুর পরিমাণে আছে, এটা তো আছেই। কাদের ডাইভার্সিটি প্রচুর পরিমাণে আছে না, যারা হলো গিয়ে এন্ডেমিক, অর্থাৎ এদেরকে আর অন্যত্র দেখতে পাবো না, এই সমস্ত স্পেসিসদের ডাইভার্সিটি আমরা পাবো। এন্ডেমিক স্পেসিসদের ডাইভার্সিটি তাদের কথা বলছি। হলো এই যে 4টে অঞ্চল আছে, সেই 4টে অঞ্চল কি কি? হিমালয়ান রিজিয়ন, ইন্দো বার্মা রিজিয়ন, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং সুন্দারল্যান্ড, মানে হচ্ছে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলটা। তাহলে আমরা পাচ্ছি কোথায়? ইন্দো বার্মা রিজিয়ন, মিজোরাম মণিপুর ওই দিকটা। হিমালয় মানে জম্মু কাশ্মীর অঞ্চল থেকে শুরু করে একদম ওই অঞ্চলটা, পশ্চিম দিকের যে অংশটা আছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, তার সাথে সুন্দারল্যান্ড মানে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মায়ানমারের দক্ষিণ দিকের অংশটা, ওই যে জায়গাটা, সেই অংশটাকে আমরা পেয়ে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। আজকের টিপিক্যাল ন্যাচারাল ভেজিটেশন অ্যাবভ 3600 মিটার্স অন দ্য হিমালয়া ইজ নোন অ্যাজ। 3600 মিটারের ওপরে আমরা যে গাছপালা দেখতে পাই তাদেরকে কি বলা হয়? কি ধরনের গাছপালা আমরা দেখতে পাই? Alpine. আলপাইন ফরেস্ট। 3600 মিটারের উপরে আমরা ডেফিনেটলি আলপাইন ফরেস্ট পেতে পারি। এবার দেখো এখানে আরেকটা বিষয় মাথায় রাখবে, এই যে আলপাইন, এটা আসছে কিন্তু মূলত তার টেম্পারেচারের ভ্যারিয়েশন থেকেই। টেম্পারেচারের ভ্যারিয়েশনটা এখানে মূল বিষয়, ঠিক আছে। নেক্সট, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্ট স্কিম? প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্ট স্কিম কোনটা? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভ 1971 সালে একটা প্রজেক্ট হয়েছিল গোটা পৃথিবী জুড়ে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যাপ বলা হয়, তার থেকে পাওয়া গেছে নীলগিরি। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইন ইন্ডিয়া কনসিডার দ্য গ্রিনেস্ট? সবুজতম শহর কোনটা? তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 27 এর ক্ষেত্রে চণ্ডীগড়। 28 আমরা দেখব, এ ট্রপিক্যাল ডেসিডুয়াস প্ল্যান্ট, পাতাঝরা উদ্ভিদ ডেকান প্লেটুতে আমরা মেইনলি পেয়ে থাকি, কি সেটা? ডেকান প্লেটু, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল মানে কর্ণাটকের দিকে। স্যান্ডেল, মাইসোর স্যান্ডেল, দেখবে একটা সাবানও আছে, স্যান্ডেল হচ্ছে এখানকার প্রধান। আর যদি বলতো যে আমরা এই সেম গাছপালার কথা বলছি, ইস্টার্ন পেনিনসুলাতে পাওয়া যায়, তাহলে আমরা কি করতাম স্যার? তাহলে আমরা করতাম সেটাকে শাল গাছ, এই শাল গাছ, সেওরা রোবাস্টা বিজ্ঞানসম্মত নাম। দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, স্যান্ডেল না টিক হবে? কোনটা বলো? ডেকান প্লেটোতে টিক। ডেকান প্লেটুতে অ্যাকচুয়ালি স্যান্ডেলউড হবে। টিক হচ্ছে তোমার আমাদের যে ইস্টার্ন পেনিনসুলার রিজিয়ন, সেই জায়গাতে আমরা মেনলি দেখতে পাই। টিক তো ডেকান প্লেটোর দিকেও তো দেখা যায়। ডেকান প্লেটুতে অল্প হয়, এখানে কিন্তু কি বলেছে, এখানে স্পেশাল বলেছে। মেজরিটিতে যেহেতু আছে স্যান্ডেলউড, আমি অন্য কিছু নিতে পারবো না। ট্রপিক্যাল ডেসিডুয়াস ভেজিটেশন টিক আমরা ডেকান প্লেটুতে পাই, ডেফিনেটলি পাই, কিন্তু সেটা নট ইন দ্য সেন্স উইথ স্যান্ডেলউড।
এতটা বেশি পরিমাণে পাই না। আমরা সেন্ট্রাল প্লেটু রিজিয়নে টিক পাই, মানে স্পেসিফিক্যালি মধ্যপ্রদেশ অঞ্চলে টিকটাকে পাই। এবং ইস্টার্ন পেনিনসুলা যে রিজিয়নটা, মানে ধরো ছত্তিশগড়, নর্দার্ন ছত্তিশগড়, ছোটনাগপুর প্লেটু, এইদিকে যে অঞ্চলটা, সেখানে আমরা পাই হচ্ছে শাল গাছ। ঠিক আছে। ক্লাইমেট অফ ইন্ডিয়া, কি ধরনের ক্লাইমেট আমরা ভারতে দেখতে পাই? সাব ট্রপিক্যাল মনসুন। কারণ ভারতবর্ষে মৌসুমি বায়ু প্রবাহ, মৌসুমি বায়ু প্রবাহ ভারতবর্ষে অলমোস্ট 75 থেকে 80% বৃষ্টিপাতের জন্য দায়ী। এবং মৌসুমি বায়ুর দ্বারা, বেসিক্যালি মৌসুমি শব্দের অর্থই হচ্ছে ঋতু, এই বায়ুর দ্বারাই ভারতবর্ষের যে সিজনাল ক্যালেন্ডার, এই সিজনাল ক্যালেন্ডারটা পরিবর্তিত হয়। আর সাবট্রপিক্যাল কেন? তার কারণ হচ্ছে, দেখো ভারতবর্ষে আমরা ট্রপিক অফ ক্যান্সারের দক্ষিণ দিকের একটা অংশ পাই, ট্রপিক অফ ক্যান্সারের উত্তর দিকের একটা অংশ পাই, তাই তো? এবার এই যে উত্তর দিকে এবং দক্ষিণ দিকের অংশটার কথা আমি বলছি, রাইট, এই উত্তর দিকের এবং দক্ষিণ দিকের যে অংশটা, উত্তর দিকের অংশটাকে বলা হয় সাবট্রপিক্স, দক্ষিণ দিকের অংশটা ট্রপিক্যাল রিজিয়ন অবশ্যই বলা হয়। টোটালিটিতে যদি আমরা দেখি, সেই কারণে এটাকে উত্তর দিকের অংশটাকে কনসিডার করে সাবট্রপিক্যাল বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য মেজর কজ অফ অক্টোবর হিট? অক্টোবর হিট হওয়ার পিছনে প্রধান কারণ কি? অক্টোবর হিট হওয়ার পিছনে প্রধান কারণ কি? হোয়াট ইজ দ্য মেজর কজ অফ অক্টোবর হিট? অর্থাৎ অক্টোবর মাসে আমাদের একটা গরমের মতো অবস্থা তৈরি হয়। বেসিক্যালি কি হয় বলতো? দেখো, এই যে জুন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হয়, ফলে বৃষ্টিপাত হলে কি হবে, টেম্পারেচারটা কিছুটা ঠান্ডা থাকে। এবার যেই না মাত্র সেপ্টেম্বর কেটে গেল, অক্টোবর শুরু হতে থাকলো, আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে থাকে, স্বাভাবিক ব্যাপার। বৃষ্টিপাতের পরিমাণটা যখনই কমতে থাকছে, তখন কি হচ্ছে, তখন স্বাভাবিকভাবে এই জায়গাতে আমাদের যে ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন রিজিয়ন, রাইট, এই ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন রিজিয়নেতে একটা সিনারিও চেঞ্জ হচ্ছে, এবং তার সাথে সাথে টেম্পারেচারের পরিমাণ বাড়ছে, এবং হিউমিডিটি কিন্তু এখনো রয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কিন্তু হচ্ছে না, বাট যে বৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করে হিউমিডিটিটা রয়ে গেছে, তার উপর ভিত্তি করে হিউমিডিটি রয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? হাই টেম্পারেচার অ্যাসোসিয়েটেড উইথ হাই হিউমিডিটি, এটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আশা করব 30টা প্রশ্ন আমি করলাম, তোমাদের কাছে ক্লিয়ার আছে। যদি কোনো সমস্যা থাকে এই 30টা প্রশ্ন নিয়ে, বা কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে বলো। আই থিঙ্ক কোনো সমস্যা নেই। না স্যার। নেক্সট দিন আমরা বাকি 30টা প্রশ্ন আলোচনা করব। ওকে ওকে। ওকে, চলো, থ্যাংক ইউ।